তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? ইমামা বলল, তোমার কি মনে হয় এ পর্যন্ত আমি কি করছি? সারা জিজ্ঞেস করলো। অপর পাশ নীরব হয়ে যায়। কিছুক্ষণ পর ইমামা বলল, লাহোর গিয়ে জালালের সাথে দেখা করতে পারবে? সালার কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে। কি জন্য? ইমামার কণ্ঠ ভারী লাগছে, যেন জ্বর এসেছে। হঠাৎ ওর মাথায় কাজ করে, নিশ্চয় কান্না করেছে সে প্রভাব। আমার হয়ে তাকে রিকোয়েস্ট করবে যাতে আমাকে বিয়ে করে, সবসময়ের জন্য না হলেও কিছুদিনের জন্য। আমি শুধু এই বাড়ি থেকে বের হতে চাই, কিন্তু কারো সাহায্য ছাড়া সম্ভব না। ব্যাস কিছুদিনের জন্য আমাকে বিয়ে করুক। তোমার তোর সাথে ফোনে যোগাযোগ আছে, তাহলে এসব কলে কেন বলছো না? সালা চিপস খেতে খেতে পরামর্শ দেয়। বলেছি, ইমামা অশ্রু রুদ্ধ গলায় বলল। তারপর? না বলে দিয়েছে। ভেরি স্যাড। সালার আফসোস প্রকাশ করে। এটা তো ওয়ান সাইড লাভ অ্যাফেয়ার হয়ে গেল। না, তেমন কিছু না। তাহলে না করলো যে? সালার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে। তুমি এসব জেনে কি করবে? ইমামা কিছুটা বিরক্ত হয়ে বলল। সালার আরেকটা চিপস মুখে দেয়। ওখানে গিয়ে আমার কথা বলায় কি হবে? ভালো হয় তুমি যদি আবার কলে কথা বলো। সে আমার সাথে কথা বলছে না, ফোন রিসিভ করে না। হসপিটালের কেউ ডেকে দিচ্ছে না তাকে, ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছে। তাহলে তুমি কেন অযথা তার পেছনে পড়ে আছো? যেতে দাও তাকে, সে তোমাকে ভালোবাসে না। তুমি এসব বুঝবে না, শুধু আমাকে সাহায্য করো। একবার গিয়ে তাকে আমার অবস্থা বলো। আমার সঙ্গে এমন করতে পারে না সে। যদি সে আমার সাথে কথা বলতে না চাই, তাহলে? তারপরও তুমি তার সাথে কথা বলবে, হয়তো কোনো পথ বেরিয়ে আসবে, আমার সমস্যার সমাধান হয়ে যাবে। সালারের চেহারায় হাসি ফোটে। ইমামা দুর্দশায় বেশ মজা পাচ্ছিল। ফোন রেখে চিপস খেতে খেতে পুরো বিষয় নিয়ে ভাবে ও। যতদিন যাচ্ছে তত এর সাথে জড়িয়ে পড়ছে। এটা ওর কাছে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। প্রথমে ইমামা পর্যন্ত ফোন পৌঁছানো, এখন জালালের সাথে যোগাযোগ করা। ইমামার বয়ফ্রেন্ড নিজের সঙ্গে বিড়বিড় করে। ইমামা ওকে জালালের হসপিটাল আর বাড়ি সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছে। ও এখন ভাবছে জালাল আনসারের সাথে দেখা করে কি বলবে। সালার মানুষটাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে হতাশ হয়। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি খুব সাধারণ চেহারার। ওর নিজের দীর্ঘ উচ্চতা এবং শারীরিক অবকাঠামো ওকে বিপরীত লিঙ্গর কাছে আকর্ষণীয় করে তোলায় সক্ষম ছিল। কিন্তু সামনে থাকা ছেলেটি এই দুই বিষয় থেকেই বঞ্চিত। স্বাভাবিক উচ্চতার মালিক সে। চেহারায় দাড়ি না থাকলে হয়তো দেখতে আরেকটু ভালো লাগতো। সারা সিকান্দারকে বেশ নিরাশ হতে হলো জালাল আনসারের সঙ্গে দেখা করে। আর ইমামাকে এখন আগের চেয়েও বেশি বোকা মনে হয়। আমি জালাল আনসার, আপনি আমার সঙ্গে দেখা করতে চান? আমার নাম সালার সিকান্দার। হাত বাড়িয়ে দে সালার। মাফ করবেন, কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না। চেনার কথাও না, আমাদের প্রথম সাক্ষাৎ এটা। সালারের খোঁজে হসপিটাল আসে সালার। কয়েকজনের কাছে জিজ্ঞেস করে পেয়ে যায়। জালাল তখন ডিউটি রুমের বাইরে। আমরা কোথাও বসে কথা বলতে পারি? জালাল অবাক হয়। বসে? কিন্তু কোন বিষয়ে? ইমামার বিষয়ে। জালালের চেহারার রং বদলায়। আপনি কে? আমি ওর বন্ধু। জালালের চেহারার রং আবার বদলায়। চুপচাপ একদিকে হাঁটতে থাকে। সালার সাথেই ছিল। পার্কিং লটে আমার গাড়ি আছে, ওখানেই যাই, সালার বলে। গাড়ি পর্যন্ত আসা এবং ভেতরে বসা অবধি দুজনের মাঝে কোনো কথা হয় না। আমি ইসলামাবাদ থেকে এসেছি, সালার বলতে শুরু করে। ইমামা চাই আমি যেন আপনার সঙ্গে কথা বলি। ইমামা কখনো আপনার ব্যাপারে বলেনি আমাকে।
জালাল অদ্ভুত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আপনি ইমামাকে কবে থেকে চেনেন? প্রায় ছোটবেলা থেকেই। আমাদের দুজনার বাড়ি পাশাপাশি। খুব গভীর বন্ধুত্ব ওর সঙ্গে আমার। স্যার নিজেও জানে না সে বাক্য কেন বলল। হয়তো জালালের চেহারার রং বদল আরেকটু উপভোগ করতে চাইছিল। জালালের চেহারায় অপছন্দের ফুটে ওঠে। ইমামার সাথে আমার বেশ বিস্তারিত কথা হয়েছে। এত বিস্তারিত কথার পরও কি বাকি রয়ে গেছে? স্পষ্ট সুরে বলল সে। ইমামা চায় আপনি ওকে বিয়ে করুন। সালার নিউজ বুলেটিনের মতন বলতে থাকে। আমি ওকে আমার উত্তর জানিয়ে দিয়েছি। ও চায় আপনার সিদ্ধান্ত আবার বিবেচনা করে দেখুন। এটা সম্ভব না। ইমামা বাড়িতে ওর বাবা মায়ের কাছে বন্দি। সব সময়ের জন্য না হলেও সাময়িক সময়ের জন্য বিয়ে করে ডেলিফের সাহায্যে ছাড়িয়ে আনুন ওকে। ও যদি তাদের কাছে বন্দি থাকে তাহলে বিয়ে কিভাবে হবে? মোবাইলের মাধ্যমে? আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না। তাছাড়া এইসব বিষয়ে নিজেকে জানানোর ইচ্ছে নেই আমার। জালাল বলল, আমার বাবা মায়ের এই বিয়েতে মত নেই। তারা ইমামাকে মেনে নিতে প্রস্তুত না। তার চোখ সালারের চুলের পনিটেলের দিকে। নিশ্চয় জালালও এতক্ষণে ওকে অপছন্দের তালিকায় ফেলে দিয়েছে, যেমনটা সালার ইতোমধ্যে করে ফেলেছে। এটা সাময়িক সময়ের বিয়ে, যাতে ও বাড়ি থেকে বেরোতে পারে। এরপর চাইলে আপনি ওকে তালাক দিতে পারেন। আমি বলে দিয়েছি ওর কোনো সাহায্য করা আমার পক্ষে সম্ভব না। তাও এই ধরনের বিষয়ে আপনি নিজে কেন ওকে বিয়ে করে নিচ্ছেন না? যদি সাময়িক সময়ের বিষয় হয়ে থাকে তবে আপনি করে ফেলুন। সর্বোপরি আপনি ওর বন্ধু। জালাল খোঁচা মেরে বলল, ইসলামাবাদ থেকে লাহোর ওর সাহায্যের জন্য আসতে পারলেও এটাও করতে পারবেন। আমাকে বিয়ে করতে বলেনি, তাই এ বিষয়ে ভাবিনি। সালার ভাবলেশহীন ভঙ্গিতে বলল, তাছাড়া ও আপনাকে ভালোবাসে, আমাকে না। ও স্থায়ী বিয়েতে ভালোবাসা থাকা জরুরি না। পরে আপনিও তালাক দিতে পারবেন। যারা সমস্যার সমাধান বের করে ফেলে। আপনার পরামর্শ ওর কাছে পৌঁছে দেব আমি। সালার গম্ভীর হয়ে বলল, যদি এটা সম্ভব না হয় তাহলে ওকে বলবেন অন্য কোনো পথ খুঁজে নিতে। বরং আপনি কোনো পত্রিকার অফিসে চলে যান, গিয়ে তাদেরকে ওর ব্যাপারে বলুন কিভাবে ওর পরিবার জোর করে ওকে আটকে রেখেছে। যখন মিডিয়া এই বিষয়ে হাইলাইট করবে তখন ওর পরিবার চাপে পড়ে নিজেরাই ওকে ছেড়ে দিতে বাধ্য হবে। না হলে আপনি গিয়ে বিষয়টা পুলিশকে জানান। স্যার অবাক হয়। জালালের পরামর্শ মন্দ না। তাহলে ইমামা কেন এসব নিয়ে ভাবছে না? এই পথ বেশি নিরাপদ। আমি আপনার এই পরামর্শ পৌঁছে দেব। আমার কাছে আর আসবেন না। ইমামাকেও বলে দিবেন যাতে আমার সঙ্গে কোনোভাবে কারো মাধ্যমে যোগাযোগের চেষ্টা না করে। আমার বাবা মা এমনিতেই আমার সম্বন্ধ দেখছে। জালাল যেন ঘোষণা করলো, ঠিক আছে, আপনার সব কথাই ওর কান পর্যন্ত পৌঁছে দেব। স্যার ভাবলেশহীন ভঙ্গিতে বলল। জালাল গাড়ি থেকে নেমে যায়। যদি ইমামা আশা করে বসে থাকে যে সালাস যে কোনোভাবে ওকে বিয়ে করতে জালালকে রাজি করাবে, তাহলে সেটা ইমামার জীবনের সবচেয়ে বড় ভুল। ইমামার প্রতি সালারের কোনো রকম সহানুভূতি নেই। এমন না খোদার বইয়ে এই পুরো বিষয়ে ঝাঁপিয়ে পড়েছে সালার। ওর জন্য সবকিছু একটা অ্যাডভেঞ্চার। আর এই অ্যাডভেঞ্চারে জালালের সাথে ইমামার বিয়ে অন্তর্ভুক্ত না। তাছাড়া বিয়ের জন্য যুক্তি দেখাতে হলে কি যুক্তি দেখাতো? ওর কাছে একটা যুক্তির বাইরে অন্য কিছু নেই। জালাল আর ইমামা একে অপরকে ভালোবাসতো, ব্যাস। আর এটা সে যুক্তি যা জালাল ইতোমধ্যে নাকচ করে বসে আছে। ধর্মীয় বা নৈতিকতা দেখিয়ে বোঝানোর মতো সক্ষম না, কারণ এসব বিষয় নিজেই অজ্ঞ। ধর্ম ও নৈতিকতার সাথে দূরদূরান্তেও কোনো সম্পর্ক নেই। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, ইমামার জন্য আরেকজনের সাথে এত লম্বা তর্ক কেন করতে যাবে ও? তাও এমন একজনের সাথে যাকে দেখেই পছন্দ হয়নি। এগুলো লাহোর থেকে ইসলামাবাদ ফেরার পথে সালার ভাবছিল। এসেছিল জালালের সঙ্গে দেখা করতে।
এবং এটা দেখতে ইমামার খবর পেয়ে তার প্রতিক্রিয়া কেমন হয়। কোনো রকম না বদলে না বাড়িয়ে একই বাক্য ইমামার সংবাদ পৌঁছে দিয়েছে। এখন জালালের উত্তর নিয়ে বেশ ফুরফুর হয়ে ফিরছে। এই খবর পাওয়ার পর মেয়েটা কি করবে, কি বলবে? আশজাদকেও বিয়ে করবে না, যার ওকে বিয়ে করতে প্রস্তুত না, বাড়ি থেকে বের হতে পারছে না, অন্য এমন কেউ নেই যে ওকে সাহায্য করতে পারে। তাহলে সামনে কি করবে? সাধারণত এই পরিস্থিতিতে মেয়েরা আত্মহত্যা করে। ওহ ইয়েস, মেয়েটা নিশ্চয়ই এখন আমার কাছে 20 অথবা রিভলভার চাইবে। আগাম পরিস্থিতি ভেবে আগ্রহদীপ্ত হয়ে উঠছিল সালার। আত্মহত্যা, ভেরি ইন্টারেস্টিং, ভেরি এক্সাইটিং। তাছাড়া আর কি করার আছে? তুমি আমাকে বিয়ে করবে? সালার ভাবাচেকা খেয়ে যায়। মোবাইলে বিয়ে? ইমামা যেন কয়েক মুহূর্তের জন্য খানিকটা দম মেরে রইল। লাহোর থেকে ফিরে জালালের উত্তর ইমামার কাছে একইভাবে পৌঁছে দিয়েছে সালার। ওর আন্দাজ ছিল ইমামা কান্নাকাটি শুরু করবে, ওর কাছে কোনো অস্ত্র চাইবে। কিন্তু ইমামা কিছুক্ষণ চুপ থাকার পর যা বলল তা কয়েক সেকেন্ডের জন্য ওর হুঁশ উড়ে দেয়। আমার শুধু কিছুদিনের জন্য তোমার সঙ্গ দরকার, যাতে বাবা মা আশজাদকে আশজাদের সাথে বিয়ে দিতে না পারে আমাকে। বেলিফের সাহায্যে এখান থেকে বের হলে তোমাকে আর লাগবে না, বাবা মাকে তোমার নাম বলবো না, ইমামা বলছিল। ওকে, করে নিচ্ছি, কিন্তু এই বেলিফওয়ালা কাজ একটু ঝামেলা, এর সাথে অনেক আইনি জটিলতা জড়িয়ে থাকে, উকিল হায়ার করা। আর ইমামা বাধা দিয়ে বলল, তুমি এ বিষয়ে তোমার ফ্রেন্ডের সাহায্য নিতে পারো, তোমার ফ্রেন্ডরা এসব কাজে বিশেষজ্ঞ। সালারের কপালে ভাঁজ পড়ে। কোন সব কাজে? এসব কাজে? তুমি কিভাবে জানলে? ওয়াসিম আমাকে বলেছিল তোমার সঙ্গী সাথীরা ভালো না। ইমামা বলে চুপ হয়ে যায়। এই বাক্য যথাযথ ছিল না। আমার সঙ্গী সাথীরা অনেক ভালো, অন্তত আনসারের সঙ্গী সাথীদের চেয়ে, সালাদ তীক্ষ্ণ সুরে বলল। ইমামা চুপ করে রইল। যাই হোক, আমি দেখছি এ বিষয়ে কি করা যায়। সালারা কিছুক্ষণ উত্তরে অপেক্ষা করে আবার নিজেই বলল, কিন্তু তোমার মনে রাখা উচিত এই কাজ অনেক রিস্কি। আমি জানি, কিন্তু হতে পারে বিয়ে করে নিয়েছি শুনে বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। বেলিফের সাহায্য নিতেই হবে না, অথবা যদি তারা বিয়েটা মেনে নেয় তাহলে আমি তোমার কাছ থেকে তালাক নিয়ে জালালকে বিয়ে করে ফেলবো। সালার আফসোসের সঙ্গে মাথা ধোলায়। পৃথিবীতে এমনও তোর আহাম্মক এর আগে কখনো দেখেনি। মেয়েটা বোকার স্বর্গের রানী ছিল, অথবা খুব শীঘ্রই হতে যাচ্ছে। আচ্ছা, দেখা যাক কি হয়, বলে ফোন রেখে দে। আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই। হাসান মনোযোগ দিয়ে বন্ধুর চেহারার দিকে তাকিয়ে হেসে উঠল। এটা এই বছরের নতুন নাকি শেষ অ্যাডভেঞ্চার? শেষ অ্যাডভেঞ্চার, সালার খুব গম্ভীর হয়ে উত্তর দেয়। তার মানে তুমি বিয়ে করছো? হাসান বার্গার খেতে খেতে বলল। বিয়ে করার কথা কে বলেছে? সালার বন্ধুর দিকে তাকাই। তাহলে একটা মেয়েকে বিয়ে করতে হবে, যার সাহায্য লাগবে। আমি সাহায্য করছি। হাসান ওর মুখের দিকে তাকিয়ে রইল। আজকে তুমি ইয়ার্কির মোডে আছো? মোটেই না, আমি তোমাকে এখানে ইয়ার্কি করতে ডাকবো না নিশ্চয়ই। তাহলে কি সব বলছো? বিয়ে, মেয়েকে সাহায্য, ইত্যাদি ইত্যাদি। হাসান একটু বিরক্ত হয়ে বলল, প্রেমে পড়েছো? মাই ফুট, আমার মাথা খারাপ নাকি কারো প্রেমে পড়বো, তাও এই বয়সে? সারাত তাচ্ছিল্য সুরে বলল। আমিও তো এটাই বলছি, তাহলে কি করতে চাইছো? সারার বন্ধুকে ইমামার সমস্যা খুলে বলে। শুধু বলেই না মেয়েটা ওয়াসিমের বোন। শুধু বলল না মেয়েটা ওয়াসিমের বোন, কারণ ওয়াসিমকে চেনে হাসান।
কিন্তু ওর কাছ থেকে সব শোনার পর হাসানের প্রথম প্রশ্নই ছিল, মেয়েটা কে? স্যার একটা লম্বা শ্বাস নিয়ে বলল, ওয়াসিমের বোন। হোয়াট? হাসান লাফিয়ে ওঠে। ওয়াসিমের বোন? যে যে মেডিকেল কলেজে পড়ে? হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? খামাখা এমন বোকামি করতে চাইছো? ওয়াসিমকে বলে দাও আমি তোমার কাছে সাহায্যের জন্য এসেছি, পরামর্শের জন্য না। স্যার বিরক্ত হয়। আমি তোমাকে কিভাবে সাহায্য করব? হাসান অবাধ্য ভঙ্গিতে জিজ্ঞেস করলো। তুমি একজন কাজী আর কয়েকজন সাক্ষীর ব্যবস্থা করবে, যাতে আমি ফোনে ওকে বিয়ে করতে পারি। সারাত তাৎক্ষণিক কাজের কথা বলল। কিন্তু এই বিয়ে করে তোমার লাভ কি? কিছুই না। আমি কোনো লাভের কথা ভাবছিও না। এসব বাদ দাও সালার। তুমি কেন অযথা অন্যের বিষয়ে ঝাঁপিয়ে পড়বে, তাও ওয়াসিমের বোনের বিষয়ে? অদ্ভুত। সালার এবার শক্তভাবে বাধা দিয়ে বলল, তুমি শুধু বলো সাহায্য করতে পারবে কিনা। অন্য সব নিয়ে দুশ্চিন্তা করা তোমার কাজ না। ঠিক আছে, করব। আমি সাহায্যের ব্যাপারে মানা করছি না, কিন্তু তোমার ভেবে দেখা উচিত, এটা খুব বিপজ্জনক। হাসান হাল ছেড়ে দিয়ে বলল, আমার ভেবে দেখা শেষ, তুমি এখন আমাকে বিস্তারিত বলো। সালার এবার নিশ্চিত হয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে বলল, শুধু একটা কথা, যদি আঙ্কেল আন্টি জেনে যায় তাহলে কি হবে? জানবে না। তারা এখানে নেই, করাচিতে কয়েকদিন ওখানেই থাকবে। তারা থাকলে এসব করা কঠিন ছিল। সালার বন্ধুকে নিশ্চিত করার চেষ্টা করে। ওর বার্গার প্রায় শেষের দিকে। হাসান নিজের বার্গার খেতে খেতে গম্ভীর চিন্তায় ডুবে আছে, কিন্তু সালারের বন্ধুর অভিব্যক্তির দিকে মনোযোগ নেই, কারণ জানে হাসান এখন সামনের পরিকল্পনা করছে। হাসানকে নিয়ে ওর কোনো ভয় বা চিন্তা নেই, কারণ এই ছেলেটি ওর সবচেয়ে ভালো বন্ধু। হাসান বিয়ের বন্দোবস্ত খুব সহজেই করে ফেলে। সালার কিছু টাকা দিয়েছিল, তা দিয়ে 3জন সাক্ষীর ব্যবস্থা করে এবং চতুর্থ সাক্ষী হিসেবে নিজেই উপস্থিত থাকে। কাজে টের পাই এ বিয়েতে আলাদা কোনো কাহিনী আছে, কিন্তু মোটা অঙ্কের টাকার সাথে তাকে এই পরিমাণ হুমকিও দেওয়া হয়েছিল যে নীরব হয়ে যায়। বিকেলের দিকে কাজী আর সাক্ষীদের নিয়ে আসে হাসান। সবাই সালারের রুমে ঢুকে। ওখানে বসে নেকানামার ফর্ম পূরণ করা হয়। এই বিষয়ে ইমামাকে আগেই জানিয়ে রাখা হয়েছিল। নির্ধারিত সময়ে কাজী সাহেব ফোনে দুজনার বিয়ে সম্পন্ন করেন। কাজের মহিলাকে দিয়ে ইমামার কাছে পেপারস পাঠিয়ে দেয় সালার। ইমামা পেপারস হাতে পেয়ে দ্রুত সাইন করে ফেরত পাঠায়। কাজের মহিলা পেপারস ফিরিয়ে আনে। তবে এইসবের মাঝে যে আপাত মস্তক কৌতূহলে ঘেরা ছিল। সালারের রুমে এসব মানুষ কারা, কাগজপত্রগুলো কিসের, যাতে ইমামা স্বাক্ষর করেছে। সে আন্দাজ করতে পারছিল ওরা বিয়ে করছে। সালারকে পেপারস ফেরত দেওয়ার সময় জিজ্ঞেস না করে থাকতে পারল না, এগুলো কিসের কাগজপত্র সালার সাহেব? বেশ সরল সেজে প্রশ্ন করে নাসেরা। তোমার তা দিয়ে কি? যেই কাগজপত্র হোক, তুমি নিজের কাছে নিয়ে থাকো। সালার কড়াভাবে ধমক দেয়। আর একটা কথা কান খুলে শুনে রাখো, এই পুরো বিষয়ে মুখ বন্ধ রাখা তোমার জন্যই ভালো, বরং বলা চলে অনেক বেশি ভালো। আমার কি দরকার এই বিষয়ে কারোর সাথে কিছু বলার? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আপনি নিশ্চিন্তে থাকুন সাহেব, আমি কাউকে কিচ্ছু বলবো না। কাজের মহিলা ঘাবড়ে গেল। সালাদ যা জেদি, তাতে এমনিতেই ওর সঙ্গে কথা বলতে ভয় পায় সে। মাথার ইশারায় তাকে বেরিয়ে যেতে বলে। ওর মাঝে এই বই ছিল না যে মহিলা এসব কাউকে বলে দিতে পারে, কারণ বলে দিলে ওর কিছু যায় আসে না। আরেকবার জালালের সাথে দেখা করবে, আরেকবার প্লিজ, ইমামা সেদিন ফোনে বলছিল। সালার এই কথাই রেগে ওঠে। জালাল তোমাকে বিয়ে করতে চায় না ইমামা, কতবার বলেছে। কেন বুঝতে চাইছো না? আবার কথা বলেও লাভ হবে না।
সে আমাকে বলেই দিয়েছে তার জন্য সম্বন্ধ দেখছে, না জেনে বিয়ে ঠিক করতে চাইছে তার বাবা মা। মিথ্যা বলেছে, ইমামা কথার মাঝে বলল, যাতে আমি তার সাথে যোগাযোগ না করি। এত তাড়াতাড়ি তার বিয়ে ঠিক করার কথা না। যখন সে চায় না বিয়ে করতে, যোগাযোগ রাখতে, তাহলে তুমি কেন অপমান হচ্ছ তার পিছনে? কারণ আমার ভাগ্যে অপমান লেখা। ইমামা অপর পাশে অশ্রুরুদ্ধ গলায় বলল। এর মানে কি? সালার বিভ্রান্ত হয়। কোনো মানে নেই, তুমি বুঝবে না। শুধু গিয়ে বলো আমার সাহায্য দরকার। জালাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসে। তাকে বলবে শুধু নবীর জন্য হলেও আমাকে বিয়ে করুক। কথা বলতে বলতে ফুপিয়ে কাঁদছিল ইমামা। এটা কেমন যুক্তি? ইমামার কান্না অগ্রাহ্য করে জিজ্ঞেস করে সালার, এই যুক্তি দিলে সে তোমাকে বিয়ে করতে রাজি হবে? ইমামা উত্তর দেয় না। ও হেঁচকি তুলে কাঁদছিল। সালার বিরক্ত হয়। হয়তো কান্না করো, নয়তো আমার সাথে কথা বলো। অপর পাশ থেকে কল কেটে দেওয়া হয়। সালার সাথে সাথে ব্যাক করে, কিন্তু রিসিভ হয় না। 15-20 মিনিট পর ইমামায় আবার কল করে। এক সত্যি কথা বলবো, যদি কথা দাও কান্না না করে ঠিক মতো কথা বলবে, না হলে ফোন রেখে দাও। ইমামার গলা শুনেই বলে সালার, তাহলে তুমি লাহোর যাচ্ছ? উত্তর না দিয়ে ইমামা নিজের কথায় জিজ্ঞেস করলো। ইমামার জেদি স্বভাব দেখে অবাক সালার। মেয়েটা আসলেই একগুঁয়ে, এখনো নিজের কথাই অটল। আচ্ছা যাব। বাড়ির মানুষকে বিয়ের কথা বলেছ? সালার প্রসঙ্গ বদলায়। না, এখনো বলিনি। ইমামা নিজেকে সামলে নিয়েছিল ততক্ষণে। কবে বলবে? নাটকের পরের দৃশ্যর জন্য যেন তোষ হয়েছিল না সালারের। জানি না আমি। ইমামা কিছুক্ষণ ভাবে। তুমি কবে লাহোর যাবে? এই তো খুব শীঘ্রই। এখানে কিছু কাজ আছে, না হলে এখনই চলে যেতাম। সালার মিথ্যা বলল। না, এখানে ওর কোনো কাজ আছে না, এবার লাহোর যাওয়ার কোনো ইচ্ছা। বেলিফের সাহায্যে বাড়ি থেকে বেরিয়ে কি করবে? কোথায় যাবে? আবার ইমামাকে প্রসঙ্গ থেকে সরানোর চেষ্টায় বলল, যেহেতু জালালও তোমাকে সাহায্য করতে প্রস্তুত না, আমি এখনো তেমন কিছু ভাবছি না। সে অবশ্যই সাহায্য করবে। সালারের কথা থামিয়ে ইমামা জোর দিয়ে বলল। সালার কাঁধ ঝাঁকায়। তুমি কিছুই ভাবতে রাজি না, না হলে আমি ঠিকই বলতাম তুমি যেমন ভাবছো তেমন কিচ্ছুই হবে না। তখন কি করবে? তোমার আবার বাবা মাকে প্রয়োজন হবে। তাই ভালো হয় যদি তুমি এখনো এখান থেকে যাওয়ার কথা না ভাবো এবং বেলিফ কোর্টে সাহায্য না নেও, কারণ পরেও তোমাকে এখানেই আসতে হবে। আমি এখানে আর ফিরবো না, কোনো অবস্থাতেই না। এগুলো আবেগী কথাবার্তা। ইমামার কথার উপর রায় দে সালার। তুমি এসব বুঝবে না। যথারীতি নিজের স্বভাবগত বাক্য পুনরাবৃত্তি করে ইমামা। সারা বিক্ষুব্ধ হয়। ওকে, তুমি যা করতে চাও করো, বেপরোয়া ভাবে বলে ফোন রেখে দে। কাল সন্ধ্যায় আসজাদের সাথে তোমার বিয়ে, রুকসাতেও একসাথেই। রাতে হাসি মুবিন মেয়ের রুমে এসে কড়া সুরে বললেন, বাবা আমি না বলে দেব। আমার সাথে এমন জোর জবরদস্তি না করাই ভালো আপনার জন্য। না করলে সে মুহূর্তে গুলি করে মেরে ফেলবো, কথাটা মাথায় রেখো। ইমামা মাথা তুলে তাকায়। বাবা, আমি বিয়ে করে ফেলেছি। হাসি মুবিনের চেহারার রং উড়ে যায়। এই জন্য বিয়েতে অমত করছি? এজন্যই বিয়েতে অমত করছি। তুমি মিথ্যে বলছো। না, 6 মাস আগে বিয়ে করেছি। কাকে বিয়ে করেছো সেটা আপনাকে বলতে পারবো না। হাসি মুবিনের ধারণার বাইরে ছিল যে এই সন্তানের কারণে তাকে এত অপমানিত হতে হবে।
আগুনের ফোয়ারা হয়ে ওর মুখের উপর ঝাঁপিয়ে একের পর এক গালে থাপ্পড় মারতে থাকলেন। দুই হাতে মুখ ঢেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ও। রুমের হইচই শুনে সবার আগে ওয়াসিম সেখানে আসে। তাকে জোর করে বোনের কাছ থেকে সরায়। ইমামা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কাঁদতে থাকে। বাবা কি করছেন? বিষয়টা ঠান্ডা মাথায় সমাধান করা যাবে। ওয়াসিমের পেছন পেছন বাড়ির অন্য সবাইও শব্দ পেয়ে চলে আসে। ও ও বিয়ে করে নিয়েছে কাউকে। হাসিম মুবিন রাগান্বিত আওয়াজে বললেন। মিথ্যে বলছে, কিভাবে বিয়ে করবে? একবারও বাড়ি থেকে বের হয়নি। ওয়াসিম বলল। 6 মাস আগে বিয়ে করেছে ও। ইমামা মাথা তুলল না। আমি মানি না, ও এমন কিছু করতে পারে না। ওয়াসিম বোনকে শিরায় শিরায় চিনে। ইমামা ঝাপসা চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, এমনটা হয়ে গেছে। প্রমাণ কি? নিকাহনামা আছে তোমার কাছে? ওয়াসিম রেগে বলল। এখানে নেই, লাহোর আছে, আমার জিনিসপত্রের ভেতর। বাবা, কাল লাহোর থেকে আমি ওর জিনিসপত্র নিয়ে আসবো, তারপর দেখা যাক। ইমামা পস্তায়। জিনিসপত্র থেকে পাওয়ার মতো কিচ্ছু নেই। বিয়ে করলেও ব্যাপার না, তালাক দিয়ে তোমার বিয়ে আমি আসজাতের সাথেই দেব। যদি সে ছেলে তালাক দিতে না চাই তাহলে সোজা মেরে ফেলবো। রাগে লাল হয়ে ওঠা চেহারায় রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললেন তিনি। রুম আস্তে আস্তে খালি হয়ে যায়। ইমামা বিছনায় বসে। প্রথম বুঝতে পারছিল জালে আটকানোর অনুভূতি কেমন। এটা কাকতালীয় যে নিকাহনামার কপি সালার ওকে পাঠায়নি। তাছাড়া কাছে থাকলেও দেখাতে পারতো না কাউকে, কারণ সালার সিকান্দারের নাম নিকাহনামায় দেখার পর হাসিম মুবিনের জন্য সালারের কাছে পৌঁছানো এবং ওকে ছাড়িয়ে আনা মিনিটের কাজ। জিনিসপত্র থেকে নিকাহনামা পাওয়া যাবে না, তাই বিয়ে করে নিয়েছে এই কথাও কেউ বিশ্বাস করবে না। রুমের দরজা লক করে মোবাইলে সালারের নাম্বার ডায়াল করতে লাগলো পুরো পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য। তুমি আরেকবার লাহোর গিয়ে জালালকে আমার ব্যাপারে বলো। আমি এখন আর বাড়িতে থাকতে পারবো না, বের হতে হবে। জালালের বাইরে অন্য কোনো পথ নেই আমার। তুমি একজন উকিল হায়ার করো, তাকে বলো আমার স্বামীর পক্ষ থেকে আমাকে ঘরে আটকে রাখায় আমার বাবা মায়ের কাছে আইনি নোটিশ পাঠাতে। তোমার স্বামী মানে আমার তরফ থেকে? উকিলকে নিজের নাম বলবে না, ভালো হয় যদি কোনো ফ্রেন্ডের মাধ্যমে উকিল হায়ার করো। স্বামীর নামের জায়গায় বানানো নাম দেবে। উকিলের মাধ্যমে নাম জেনে তোমার পর্যন্ত তারা পৌঁছে যাক, আমি তা চাই না। সালারকে বলল, না, ওর ভয় কোথায়? সালারও অনুমান করার চেষ্টা করেনি। কথা শেষ করে ইমামা ফোন রেখে দেয়। পরদিন সকাল একজন উকিল ফোন করে হাসিম মুবিনের সাথে ইমামার বিষয়ে কথা বলে। ওকে জোর করে বাড়িতে আটকে রাখার কারণে ওর স্বামীর পক্ষ থেকে করা কেসের কথা জানায়। হাসিম মুবিনের জন্য তার কোনো প্রমাণের দরকার ছিল না। রাগে গজগজ করতে করতে মেয়ের রুমে এসে ইচ্ছামতো মারেন ওকে। দেখবে ইমামা, কিভাবে ধ্বংস হও তুমি। এক একটা জিনিসের জন্য কিভাবে মিনতি করো। তোমার মতো যে মেয়েরা নিজের বাবা মায়ের সম্মান নিলামে তোলে, ওদের সাথে এমনটাই হয়। তুমি আমাদেরকে কোর্ট পর্যন্ত নিয়ে গেছো। তোমার উপর করা আমাদের সব মায়া মমতা ভুলে গেছো। তোমার মতো মেয়ে জন্ম হতেই দাফন করে দেওয়া উচিত। ইমামা চুপচাপ মার খেতে থাকে। বাবার অবস্থা বুঝতে পারছিল, কিন্তু তাকে নিজের অবস্থা অনুভূতি বোঝাতে পারছে না। কাউকে মুখ দেখানোর অবস্থায় রাখুনি আমাদেরকে, জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছ। সালমা মুমিন স্বামীর পেছনে রুমে এসেছিলেন, কিন্তু তাকে থামানোর চেষ্টা করেনি, বরং নিজেও রেগে ছিলেন, কারণ জানতেন মেয়ের এই পদক্ষেপ পুরো পরিবারের উপর কেমন প্রভাব পড়বে, বিশেষ করে তার স্বামীর উপর। তুমি আমাদের বিশ্বাসের খুন করেছ। আফসোস যদি তুমি আমার সন্তান না হতে, কখনো আমাদের পরিবারের জন্ম না নিতে। জন্ম হলেও তখনই মরে যেতে, না হলে আমি নিজেই যদি তোমাকে মেরে ফেলতাম তখন।
ইমামা আজ তাদের কোনো কথাবার্তা বা মারধরে কাঁদেনি, নিজেকে বাঁচানোর চেষ্টাও করেনি, কেবল চুপচাপ মার খাচ্ছিল। একসময় হাসি মুবিন ক্লান্ত হয়ে পড়েন, মারতে মারতে থেমে যান, তার শ্বাস যেন ঘন হয়ে উঠছিল। ইমামা একদম চুপচাপ সামনের দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে থাকে। তোমার কাছে এখনো সময় আছে, সবকিছু ছেড়ে দাও। ওই ছেলের কাছ থেকে তালাক নিয়ে আশজাদকে বিয়ে করো, আমরা সব ভুলে যাব, মাফ করে দেব। এবার সালমা তেজি সুরে বললেন, না আম্মি, ফিরে আসার জন্য ইসলাম কবুল করিনি, ফিরতেও চাই না আমি। মৃদু আওয়াজে ধীর কণ্ঠে বলল ও। আপনারা আমাকে এই বাড়ি থেকে চলে যেতে দিন, আমাকে মুক্ত করে দিন। বাড়ি থেকে বেরিয়ে পৃথিবীর শুধু হোঁচট খেতে হবে। কোনো আন্দাজ আছে বাইরের জগতের কুমির কিভাবে তোমার মতো মেয়ে গ্রাস করতে বসে আছে? যে ছেলেকে বিয়ে করে তুমি আমাদেরকে অপমানিত করছো, সেই ছেলে তোমার জীবন দুর্বিষহ করে তুলবে। আমাদের বংশ থেকে ও তোমার সাথে এইভাবে লুকিয়ে সম্পর্ক করেছে। যখন আমরা তোমাকে পরিবার থেকে বের করে দিব, তুমি এক একটা পয়সার জন্য নির্ভর হয়ে পড়বে, তখন সেই ছেলেও তোমাকে ছেড়ে যাবে। কোথাও আশ্রয় হবে না তোমার, কোনো ঠিকানা থাকবে না। সালমা মুবিন মেয়েকে ভয় দেখায়। এখনো সময় আছে ইমামা, তোমার কাছে এখনো সময় আছে। না আম্মি, আমার কাছে সময় নেই। আমি ভেবে নিয়েছি এবং আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি এই জীবন মানতে পারছি না। আপনারা আমাকে যেতে দিন। পরিবার থেকে আলাদা করতে চাইলে করে ফেলুন, সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইলে সেটাও করুন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি সেটাই করব যা আপনাদের বলেছি। জীবনের পথ বেছে নেওয়া শেষ আমার, আপনারা বা অন্য কেউ তা পরিবর্তন করতে পারবে না। যদি তাই হয় তবে এই বাড়ি থেকে বের হয়ে দেখাও, আমি তোমাকে জানে মেরে ফেলবো, কিন্তু এই বাড়ি থেকে বের হতে দেব না। ওই উকিলকেও ভালোভাবে দেখছি। যদি মনে করে থাকো কোনো আইন বা আদালত তোমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করতে পারবে, তাহলে সেটা তোমার ভুল। আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। বেলিফ আসার আগে অন্য কোথাও সরিয়ে ফেলবো, তারপর দেখবো কিভাবে তুমি নিজের সিদ্ধান্ত না বদলে থাকো। আর যদি সেই ছেলেকে না খুঁজে পাই যাকে বিয়ে করেছো, তাহলে তোমার বিয়ে হয়েছে এর পরোয়া না করেই আশরাতের সাথে বিয়ে দিয়ে দেব। তোমার করা বিয়ে আমি মানতে অস্বীকার করছি। তোমার বিয়ে সেটা যা আমার ইচ্ছেতে হবে, এর বাইরে না। বিক্ষুব্ধ অবস্থায় তিনি স্ত্রীকে নিয়ে বেরিয়ে যান। ইমামা দেয়ালের সাথে লেগে ভীত চোখে দরজার দিকে তাকিয়ে থাকে। যে উদ্দেশ্যে বিয়ে করেছে তার কোনো উপকার চোখে পড়ছে না। হাসি মুবিন আহমেদ নিজের কথাই প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন।